এক ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। চীনের দালিয়ান থেকে ট্রেনে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত সামার দাভোস বা গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। বৃহৎ পরিসরে উদ্ভাবন প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে 90টির বেশি দেশের প্রায় 1700 প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে অংশ নেয়া চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও নীতিগত সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তারেক রহমানের প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশগ্রহণ। চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবেন। বাংলাদেশকে আর পরনির্ভরশীল করে রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। রিজভী বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেবে না সরকার। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা ক্রস ফায়ারে রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে, যারা আয়নাঘর বানিয়েছে, যারা গুম করেছে অসংখ্য নেতাকর্মী, নির্বাচিত সংসদ সদস্য সহ, তাদের বিচার অবশ্যই এই মাটিতে হবে এবং তারেক রহমানের নেতৃত্বেই, তার প্রধানমন্ত্রীত্বেই এই দেশে তাদের বিচার নিশ্চিত হবে। টিকা দেওয়ার পরও হামের সংক্রমণ না কমার কারণ অপুষ্টি, বলছেন বিশেষজ্ঞরা। পুষ্টিহীনতায় শরীরে কম অ্যান্টিবডি তৈরি হচ্ছে বলে জানাচ্ছেন তারা। এ কারণে এখনও হাজারের ওপরে শিশুর হামে আক্রান্তর খবর মিলছে প্রতিদিন। রাজধানীর শিশু এবং ডিএনসিসি হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা যায় 35% রোগীর বয়স 10 মাস থেকে 5 বছরের মধ্যে। এমন বাস্তবতায় ভিটামিন এ ক্যাম্পেইন চালাবে সরকার। হাম ও উপসর্গে মৃত্যু 700 ছুঁই, আক্রান্তের সংখ্যা 1,06,000-এর বেশি। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে 1,82,00,000 শিশুকে হামের টিকা দেয়া হলেও সংক্রমণ কমেনি, মৃত্যুও হচ্ছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা পেলেও অপুষ্টির কারণে অনেক শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। যেই মুহূর্তে আমাদের বাচ্চাগুলি, যে আগে কিন্তু বছরের পর বছর ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের মধ্যে তারা আসতো, আওতাধীন হতো, এইটা কিন্তু তারা বঞ্চিত ছিল। আপনি দেখবেন এই ভিটামিন এ ক্যাম্পেইন, তারপরে যদি আপনি পুষ্টি বাড়ানোর যে ক্যাম্পেইন, এগুলি যখন সচল হবে, ইনশাল্লাহ দ্রুত দেখবেন জিনিসটা কন্ট্রোলে আসছে। শুধু হাম নয়, যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টির প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। এমন বাস্তবতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সীদের জন্য শুরু হচ্ছে ভিটামিন এ ক্যাম্পেইন। আগামী 28 জুন প্রায় 2,35,00,000 শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার পরিকল্পনা সরকারের। 2026 সালের প্রথম রাউন্ডটা আগামী 28শে জুন রবিবার সকাল 8টা থেকে শুরু করে 4টা পর্যন্ত সারা দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনটা বাস্তবায়িত হবে। এখানে আমরা আসলে সারা বাংলাদেশে 6 মাস থেকে 59 মাস বয়সী যত বাচ্চা আছে, শিশু আছে, তাদেরকে আমরা এই ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবো। ইরেসপেক্টিভ অফ মেজেলস অর নট, মানে আক্রান্ত অথবা অনাক্রান্ত, আমরা সবাইকে ক্যাপসুলটা খাওয়াবো 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত। এই আর পুষ্টির প্রশ্নটা ওতপ্রোতভাবে এখানে জড়িত, কারণ যতগুলো বাচ্চা এ পর্যন্ত আক্রান্ত হয়েছে, এরা সবাই কিন্তু অপুষ্টির শিকার কম বেশি। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, ওয়েল অফ ফ্যামিলির পেশেন্ট খুব কম।
খুব কম। সুতরাং পুষ্টিটা এখানে মেন স্টে হিসেবে আমরা ধরবো। যেসব শিশুকে হামে আক্রান্ত অবস্থায় ভিটামিন এ ক্যাপসুল দেয়া হয়েছে, এবার তাদের ভিটামিন দেয়া যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ এরিস মশার লার্ভা ও এর উৎস ধ্বংস করতে অভিযান চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে মশক নিধন অভিযান পরিদর্শন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সারা দেশের জন্য গঠিত টাস্ক ফোর্স কমিটি বাসা বাড়িতে এই অভিযান চালাচ্ছে। গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে এরিস মশার লার্ভা পাওয়ার কথা নিশ্চিত করে উত্তর সিটি কর্পোরেশন। মশক নিধনের পাশাপাশি চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে উত্তর সিটি কর্পোরেশন। বৃষ্টি মন্ত্রণালয়ের সচিব সহ আমরা সারা দেশে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, এডিস মশার উৎপত্তিস্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকে আমরা টাস্ক ফোর্সের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আওতাধীন গুলশান 2-এর আজকে আমরা এখানে 113 নম্বর রোডে আছি। আমরা মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা 6টা বাড়িতে আজকে আমাদের টাস্ক ফোর্সের কার্যক্রম চালিয়েছি। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে দিনাজপুর এবং নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে আছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আবারও সীমান্তে দেখা যাচ্ছে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং এরই মধ্যে দিনাজপুরের সীমান্তে আমরা জেনেছি যে 4 জনকে পুশিন করা হয়েছে এবং তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং তাদের পরিচয়পত্র পাওয়া গেছে বাংলাদেশি হিসাবে। আর কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? আসলে আমাকে 29 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান যেটি জানিয়েছেন যে আসলে তারা বাংলাদেশি, তারা নড়াইল জেলার বাসিন্দা। তাদেরকে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে বিজিবি হেফাজতে নেওয়ার পরে আসলে তারা অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে তারা ভারতে গিয়েছিল। ভারতে যাওয়ার পরে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে। আটক করার পরে বেনাপোলের এই হাকিমপুর যে ডিটেনশন ক্যাম্প রয়েছে সেই ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা হয়েছিল। তাদেরকে রাখার পরে তাদেরকে আসলে পুশিন করা হয়। তবে তাদেরকে কোন সীমান্ততে পুশিন করা হয়েছে তা সেটি পুশিন হওয়া ব্যক্তিরা বলতে পারে না। আজকে সকাল 7:30টায় তাদেরকে দিনাজপুর সদর উপজেলার শঙ্করপুর সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশ করার পরে তাদেরকে বিজিবি দেখতে পেয়ে তাদেরকে আটক করে। আটক করার পরে আসলে বিজিবি তাদেরকে হেফাজতে নেয়। এই তারা অবৈধভাবে যে বাংলাদেশে প্রবেশ, ভারতে যাওয়ার পরে যে বাংলাদেশে প্রবেশ করলো, এই অবৈধভাবে সীমান্ত পারাপারের কারণে বিজিবি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে এটি তারা বিজিবি নির্ধারণ করছে। বিজিবি অধিনায়ক ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থলে যাওয়ার পরে আসলে এটি তার করণীয় নির্ধারণ করবেন। তারপর পরবর্তীতে বিজিবি অধিনায়ক আমাদেরকে ব্রিফিং করবেন। বিজিবি আসলে এই সীমান্তে যে উত্তেজনা চলছে, এই পুশিনের যে ঘটনা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আসলে বিজিবি এই দিনাজপুর সীমান্তে কিন্তু আসলে টহল যোদ্ধা রেখেছে, দিনরাত সীমান্তে পাহারা দিচ্ছে এবং এটি কিন্তু দিনাজপুরে এই প্রথম কিন্তু পুশিনের ঘটনা। এবং তখন থেকে বিজেপি আসলে সীমান্ত বিজেপি অধিনায়ক বলছেন যে আসলে তারা সীমান্তে তারা দিনরাত পাহারা দিচ্ছেন। তো এই বিষয়ে বিএসএফ তারা আইনগতভাবে তারা পুশিন না করে বিজেপি যারা বাংলাদেশের নাগরিক এটি তারা আইনগতভাবে হস্তান্তর না করে কেন তারা এভাবে পুশিন করলো, এই বিষয়টি তারা কি করা যায় তারা করণীয় নির্ধারণ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল দিনাজপুর সীমান্তের সর্বশেষ অবস্থা। জি আলমগীর, আপনি আমাদের সাথে থাকুন। একই বিষয়ে জানতে চলে যাচ্ছি নওগাঁয়, সেখান থেকে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল ইসলাম, নওগাঁ সীমান্তেও তো উত্তেজনা বিরাজ করছে, সেখানে আজও পুশিনের চেষ্টা হয়েছে এবং 9 জনকে নোম্যান্স ল্যান্ডে রাখা হয়েছে। এর আগেও 40 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। সব মিলিয়ে বিজিবির পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয় নওগাঁ 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সঙ্গে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আজ ভোরে 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয় সাপাহারের আদাতলা বিওপির আপনার যে সীমান্ত সেটার পাশ দিয়ে, এবং তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা কিন্তু এখন অবস্থান করছে ভারতের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ শূন্য রেখায়। তিনি যেটি জানিয়েছেন
যে আমরা বিষয়টি জানার পর বিএসএফ এর সঙ্গে কোম্পানি পর্যায়ে আমরা বৈঠকের চেষ্টা করি, পতাকা বৈঠকও করি, কিন্তু তারা তাদেরকে ফেরত নিতে অস্বীকার করে এবং তারা ভারতের নাগরিক এটাও তারা মানতে অস্বীকার করেছে। এই পর্যায়ে তিনি জানিয়েছেন যে আমরা মানে সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের সঙ্গে আপনার স্থানীয় যারা জনতা তারাও কিন্তু যোগ দিয়েছেন। আমরা কোনো অবস্থাতেই ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দিব না। তিনি জানিয়েছেন যে আমাদের এই বিষয়টি নিয়ে পুশিনের এই তৎপরতা নিয়ে কিন্তু বিএসএফ এর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। আমরা অধিনায়ক পর্যায়ে বৈঠকের চেষ্টা করছি, যদি সম্ভব হয় এবং এই বৈঠক যদি সফল হয় তাহলে হয়তো তারা ফেরত নিতে পারে, আর যদি তারা ফেরত নাও নেয় আমরা কিন্তু কোনো অবস্থাতেই ওই 9 ভারতীয় নাগরিককে বাংলাদেশে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দিব না। এবং এই অবস্থায় কিন্তু দেখা গেছে যে আপনার সীমান্তের অপর পার্শ্বে বিএসএফ এবং এই পাশে বিজিবি এবং তার সঙ্গে কিন্তু জনতা মুখোমুখি অবস্থান নিয়ে আছেন এবং ওই এলাকায় ওই সীমান্তের ওই এলাকায় কিন্তু সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছে নওগাঁর সবশেষ সীমান্ত পরিস্থিতি। নওগাঁ এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। আইডেন্টিফিকেশন RFID ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে ফিটনেস অনুপযোগী, ঝুঁকিপূর্ণ, ক্ষতিগ্রস্ত মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয় রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ বা পরিবেশ দূষণকারী যানবাহনও সড়কে চালানো যাবে না। এ ধরনের যান চলাচল বন্ধে মালিক ও চালকদের নির্দেশনা মানার অনুরোধ করা হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে বিভিন্ন সেতুর টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল আদায়ের জন্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় টোল আদায়ে মোটরযানের সংযুক্ত RFID ট্যাগ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে। দ্রুত RFID ট্যাগ সংযোজন না করা হলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে বিআরটিএ। প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে নন রেসিডেন্ট কনভার্টেবল টাকার অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা। এই হিসাবে রাখা আমানত ও মুনাফা বিদেশে নেয়ার সুযোগ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সব তফসিলি ব্যাংক ও অফশোর ব্যাংকিং ইউনিটকে এই সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ব্যাংকিং চ্যানেলে পাঠানো বৈদেশিক মুদ্রার বিপরীতে প্রবাসীরা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিনিময়যোগ্য টাকার হিসাব খুলতে পারবেন। হিসাবটি সেভিংস, কারেন্ট বা ফিক্সড ডিপোজিট যে কোনো ধরনের হতে পারবে। এই হিসাবে অন্য অনাবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তর করা অর্থ, সুদ বা মুনাফা, অনুমোদিত বিনিয়োগ থেকে পাওয়া আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং বৈদেশিক মুদ্রা বিষয়ক অনুমোদিত অর্থ জমা রাখা যাবে। সারা দেশে একক QR কোড ভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা QR পেমেন্ট সিস্টেম ব্যবহারে সরকারি ফি ও চার্জ নেয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর। নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ডিজিটাল পেমেন্ট সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ। একই সাথে এর মাধ্যমে গ্রাহকরা সহজে ও সুবিধামতো বিভিন্ন বিল, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। আগামী অর্থবছরের শুরু থেকেই সীমিত পরিসরে বাংলা QR চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান গভর্নর। উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজারের পুকুরের গজারি মাদারি প্রজাতির কাছিমের সংখ্যা ও প্রজননের হার। এর জন্য জলবায়ু পরিবর্তন, পুকুরে পলিথিন, আবর্জনা ফেলা ও সরকারি উদ্যোগের ঘাটতিকে দায়ী করছেন পরিবেশবিদরা। এদিকে মাজার কর্তৃপক্ষ বলছে, আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় সংস্কার করা যাচ্ছে না। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি মাজারের পুকুরে থাকা বিরল গজারি মাদারি প্রজাতির কাছিম বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে। নরম খোলস, কালো রং ও বড় আকারের এই কাছিম দেশে আর কোথাও দেখা যায় না বলে জানিয়েছেন গবেষকরা। প্রতিদিন দর্শনার্থীরা মানত ও ধর্মীয় বিশ্বাস থেকে এসব কাছিমকে পাউরুটি, বিস্কুট, কলা ও মিষ্টি খাওয়ান।
গবেষকরা বলছেন পুকুরে পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে কাছিমের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। যে পরিমাণ ডিম দিচ্ছে সেই পরিমাণ এটার আউটকামটা কম, আপনার বাচ্চা ফুটতেছে কম। কেন এটা কমতেছে এটা একটু মনিটরিং করা দরকার। মাজার সূত্রে জানা যায় গেল বছর 120টি কাছিমের ডিম পাওয়া গেলেও এবার সে সংখ্যা কমে দাঁড়িয়েছে 70টিতে। এরই মধ্যে একটি ডিম থেকে বাচ্চা ফুটেছে, বাকি ডিমগুলো সংরক্ষণ করা হচ্ছে বিশেষভাবে। 70টার মতো ডিম পেয়েছি আমরা এখান থেকে। এই মাত্র একটা ডিম আমরা যখন বাক্স করলাম, ইনকিউবেটর করলাম, তখন দেখলাম যে একটা বাচ্চা ফুটেছে। ফুটে আমরা ওটাকে পানির মধ্যে দিয়ে রেখেছি যাতে জীবিত থাকার জন্য আর কি। সরকারি সমীক্ষার মাধ্যমে কার্যকর উদ্যোগ নিলে প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব বলছেন পরিবেশবিদরা। গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ইফেক্ট, আপনার পানির যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটিকে ওই কাছিমের আপনার বেঁচে থাকা সীমার মধ্যে রেখে প্রজেক্ট নিতে হবে এবং এই প্রকল্পের মাধ্যমে এটিকে বাঁচিয়ে রাখা, জিয়ে রাখা, সংরক্ষণ করার, বংশবৃদ্ধি করার উদ্যোগ নিতে হবে। বর্তমানে পুকুরটিতে 650টি কাছিম আছে। 5 বছর আগেও এই সংখ্যা ছিল 700টি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। 4 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 37 সেন্ট বা 0.5% কমে $76.71 লেনদেন হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 36 সেন্ট বা 0.5% কমে $72.85 দাঁড়ায়। মঙ্গলবারও 2 বেঞ্চমার্ক তেলের দাম প্রায় 1% কমেছিল। এর আগে হরমুজে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলো ধীরে ধীরে স্বাভাবিক রুটে ফিরতে শুরু করে। জাহাজ চলাচলে অনিশ্চয়তা কমে আসায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে, যা তেলের দাম পতনে ভূমিকা রাখে। শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।